চারিদিকে সবুজ বৃক্ষরাজি। এই উদ্যানে এখনকার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তো আজ আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নবম অধ্যায় থেকে। নবম অধ্যায়ের শিরোনাম বাংলাদেশের বৈদেশিক নীতি। ইতিপূর্বে আমি বাংলাদেশের বৈদেশিক নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব সহযোগিতা সংস্থা সার্ক নিয়ে। তো আলোচনার সুবিধার্থে আমি বিষয়টিকে 4টি ভাগে ভাগ করব। 1, সার্কের ইতিহাস। 2, সার্কের গঠন কাঠামো। 3, সার্কের উদ্দেশ্য। এবং 4, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক। তো শিক্ষার্থীবৃন্দ, এখন একে একে আলোচনায় যাওয়া যেতে পারে। 1 নম্বরে সার্কের ইতিহাস। সার্কের ইতিহাসের ধারাবাহিক কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। যেমন সার্কের উদ্যোক্তা বাংলাদেশ। সার্কের প্রতিষ্ঠাকাল 8 ডিসেম্বর 1985। প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র 7টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা। 2007 সালে আফগানিস্তান সদস্যপদ লাভ করে, ফলে সদস্য সংখ্যা 8টি। মোট 18টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ 2014 সালে অনুষ্ঠিত হয়েছে। গত 6 বছরে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয় নাই। তো শিক্ষার্থীবৃন্দ, সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বাংলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখন এই দক্ষিণ এশিয়া কোথায়, আর এই সার্কের 7টি দেশের ভৌগোলিক অবস্থানই বা কোথায়, এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গতি প্রকৃতি কী, এই বিষয়গুলো বোঝার জন্য আমি তোমাদেরকে একটু মানচিত্রে নিয়ে যাব। তো চলো মানচিত্রে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যাপে চলে আসলাম। দেখো, এই যে পৃথিবীর ম্যাপ, রংটা একটু হালকা হয়ে গেছে, পুরাতন তো বেশ। তো এই যে হলো এশিয়া মহাদেশ, এই যে এশিয়া মহাদেশ, এই যে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের এই অংশ হচ্ছে রাশিয়া, এটা বলা যাবে এরে বলি উত্তর অংশ। আর রাশিয়ার এই অংশটুকু কিন্তু ইউরোপ মহাদেশের মধ্যে। আর এশিয়া মহাদেশের দক্ষিণ অংশ, এই যে দক্ষিণাঞ্চল, এখানে 7টি দেশ সার্ক গঠন করেছে: বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, এই যে শ্রীলঙ্কা আর মালদ্বীপ, এই যে একবার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, এই যে পাকিস্তান, আফগানিস্তান। এর মধ্যে ভারত তার আয়তনের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, সামরিক দিক থেকে অন্যান্য দেশের থেকেও বহুগুণে শক্তিশালী। আর বাংলাদেশের 3 দিকে কিন্তু ভারত, পশ্চিমে, উত্তরে, পূর্বে, আর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। তো এই খুব খেয়াল করে দেখো, এই 7টি দেশ, এখন তো 8টি, আফগানিস্তান, 7টি বা 8টি দেশগুলোর কোনো দেশ যদি অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি সৃষ্টি করে, এবং তা করাটা স্বাভাবিক, তাহলে অস্ত্র দিয়ে মোকাবেলা করার চেয়ে বুদ্ধি এবং কৌশল দিয়ে মোকাবেলা করা উত্তম। এই হলো একটি কথা। আরেকটি কথা হলো, এই 7টি দেশ, 8টি দেশ যদি নিজেদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল দিক থেকে যথেষ্ট সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এখন এই 2টি উদ্দেশ্য কোন বুদ্ধি
বা কোন কৌশলে অর্জন করা যায়। তো এটা সহজ, উত্তরটা সহজ। সেটা হলো এই দেশগুলোকে যদি একটি বন্ধনে আবদ্ধ করে ফেলা যায়, আরও সহজভাবে বলতে গেলে একটি সংগঠনের মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে তাদের একটি দেশ দলছুট হয়ে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি সৃষ্টি করতে অন্তত সহজে পারবে না। আর এরা একত্র হয়ে কাজ করলে তো অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভবই। এই বুদ্ধিদীপ্ত চিন্তাটা আসে বাংলাদেশের মাথায় 80 দশকের গোড়ার দিকে, এবং তখন বাংলাদেশ এই 6টি দেশের সঙ্গে যোগাযোগ করে এবং ইতিবাচক সাড়া মেলে। এরপরে বাংলাদেশ প্রচেষ্টা চালাতে থাকে এবং এক পর্যায়ে এই সব দেশের সমন্বয়ে সম্মতিতে এই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের আত্মপ্রকাশ ঘটে 1985 সালে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার বোর্ডে ফিরে আসলাম এবং এই ছিল মোটামুটিভাবে সার্কের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা আবার দ্বিতীয় আলোচনায় চলে যাব, সার্কের গঠন কাঠামো। সার্কের গঠন কাঠামোতে 5টি স্তর দেখা যায়। একটি হলো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন। এই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন বছরে একটি অনুষ্ঠিত হওয়ার কথা, তবে সদস্য দেশসমূহ মনে করলে একাধিকবার শীর্ষ সম্মেলন আয়োজন করা যাবে। এরপরে পররাষ্ট্র মন্ত্রীদের পরিষদ, এইটাকে বলা হয়েছে সার্কের নীতি নির্ধারণী সংস্থা। তাহলে বোঝাই যাচ্ছে যে সার্কের নীতি নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে এই সংস্থার। এছাড়াও বিভিন্ন কাজ পর্যালোচনা, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ, আর কি সংস্থার জন্য কোনো অতিরিক্ত বন্দোবস্ত সৃষ্টি করার দরকার হলে সেটাও করবে। এরপর স্ট্যান্ডিং কমিটি, সার্কভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিবদের নিয়ে এই কমিটি গঠিত। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বা শীর্ষ সম্মেলনে সহযোগিতার যে ক্ষেত্রগুলো নির্বাচিত হবে সেইগুলোর কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করবে এই স্ট্যান্ডিং কমিটি, অনুমোদন করবে, তদারকি করবে ও সমন্বয় সাধন করবে। এই কমিটি যে কোনো সময় বৈঠকে বসতে পারে। আর কি করবে? এই কমিটি তার কার্যাবলী সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের নিকট নিয়মিত রিপোর্ট পেশ করবে। তো এরপরে ছিল টেকনিক্যাল কমিটি। একটু আগেই বলেছি যে সার্কের কর্মকাণ্ড পরিচালিত হয় বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে, সহযোগিতার ক্ষেত্রের মাধ্যমে। তা প্রত্যেকটি ক্ষেত্রের কাজ বাস্তবায়নের জন্য একটি করে টেকনিক্যাল কমিটি গঠিত হবে। তো তাহলে কমিটির সংখ্যা বেশ কিছু হবে। টেকনিক্যাল কমিটিগুলো গঠিত হবে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে। টেকনিক্যাল কমিটিগুলো কিন্তু স্থায়ী। আচ্ছা, এবার হবে সার্ক সচিবালয়। 1987 সালের 16 জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়। সার্ক সচিবালয়ের দায়িত্ব হচ্ছে সার্কের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও মনিটর করা। তাছাড়া সংস্থার বিভিন্ন সভায় কার্যকর ভূমিকা পালন করবে এই সার্ক সচিবালয়। আর কি করবে? অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সার্কের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই সচিবালয়। একজন সেক্রেটারি জেনারেল, 7 জন পরিচালক এবং প্রয়োজনীয় লোকবল নিয়ে সার্ক সচিবালয় গঠিত হবে। তো এই হলো 2 নম্বর আলোচ্য বিষয় শেষ হলো। এবার সার্কের উদ্দেশ্য এই পয়েন্ট আকারে লিখেছি, জীবনযাত্রা মান উন্নয়ন। সার্কের উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত রাষ্ট্রগুলোর জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করা, অগ্রগতি অর্জন, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে অগ্রগতি অর্জন সার্কের উদ্দেশ্য। আত্মনির্ভরশীলতা অর্জন, সদস্য দেশগুলো যাতে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে সেজন্য একে অপরকে সহায়তা করা সার্কের উদ্দেশ্য। 4 নম্বরে আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন সাধন করা সার্কের উদ্দেশ্য। এরপর আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, শুধু আন্তর্জাতিক সহযোগিতা নয়,
আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করা সার্কের উদ্দেশ্য। পরে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা, সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা সার্কের উদ্দেশ্য। পারস্পরিক সমঝোতা সৃষ্টি, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যদি বিরোধ, সমস্যা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তাহলে সেগুলো দূর করে পারস্পরিক সমঝোতা গড়ে তোলাই সার্কের উদ্দেশ্য। ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করবে না সেটা নিশ্চিত করা সার্কের উদ্দেশ্য। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, এখানে 12টি পয়েন্ট করে লিখেছি, আমি ব্যাখ্যা করছি সংক্ষেপে। দারিদ্র্য বিমোচন, সার্কের লক্ষ্য হচ্ছে সার্কভুক্ত জনগণের দারিদ্র্য বিমোচন করা। এজন্য যে সকল কর্মসূচি সার্ক গ্রহণ করেছে তার সবগুলির সঙ্গে বাংলাদেশ যুক্ত রয়েছে। সন্ত্রাস দমন, সন্ত্রাস দমনের জন্য সার্কভুক্ত দেশগুলো 2008 সালে একটা চুক্তি করেছিল। সে চুক্তির নাম হলো অ্যাগ্রিমেন্ট অন এ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স। তো নিজের দেশের সন্ত্রাসীদের বিচার এবং অন্য দেশের সন্ত্রাসীদের প্রত্যর্পণের ব্যবস্থা আছে এই চুক্তিতে। এই সনদে বাংলাদেশও স্বাক্ষর করেছে, ফলে সার্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত হয়েছে। বাণিজ্যিক সম্পর্ক, সার্কভুক্ত অঞ্চলে যাতে অনুকূল বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে এজন্য দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি সাপটা SAPTA আর একটি সাপটা SAFTA, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট, আর একটা হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই দুইটি চুক্তিতেই বাংলাদেশ স্বাক্ষর করেছে। এদিক থেকেও সার্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান রোধ, মাদকদ্রব্য চোরাচালান রোধ এই বিষয়ে বাংলাদেশ যেমন বদ্ধপরিকর, সার্কও বদ্ধপরিকর। এদিক থেকেও সার্ক এবং বাংলাদেশের সম্পর্ক মজবুত। যোগাযোগ ব্যবস্থা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এশিয়ান হাইওয়ে নির্মাণের কথা রয়েছে। সেটি হলে বাংলাদেশের উপর দিয়ে অন্যান্য সার্কভুক্ত দেশের যোগাযোগ বেড়ে যাবে এবং সে কারণে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে। প্রযুক্তিগত সহযোগিতা, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তো বাংলাদেশ প্রযুক্তিগত উন্নয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছে। পরিবেশ সংরক্ষণ, বিশ্বের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর এটা এই সার্কভুক্ত কোনো কোনো দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এ কারণে সার্ক পরিবেশ বিষয়ক বিভিন্ন জরিপ পরিচালনা করেছে। তো বাংলাদেশ কি করেছে, সেই সব জরিপের ফলাফল নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। দুর্যোগ মোকাবেলা, এই অঞ্চলে নানা কারণে নানান দুর্যোগ লেগেই থাকে। তো সেই দুর্যোগ মোকাবেলার জন্য সার্ক খাদ্য নিরাপত্তা মজুদ গড়ে তুলেছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ ও পরিণতি তদন্তের জন্য এটি কমিশন গঠন করেছে। এই সকল কার্যক্রমে কিন্তু বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 9 নম্বর, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া। বাংলাদেশের শিক্ষার্থীরা সার্কভুক্ত অন্যান্য দেশগুলোতে যাচ্ছে, অন্যান্য দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে আসছে। বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল সার্কভুক্ত অন্যান্য দেশে যাচ্ছে, অন্যান্য দেশের দলগুলো বাংলাদেশে আসছে। আর আছে ক্রীড়া, সাব গেমস অনুষ্ঠিত হয়ে থাকে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে। বাংলাদেশ অত্যন্ত সক্রিয়ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সুতরাং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রেও সার্কের সাথে বাংলাদেশের সুন্দর সম্পর্ক বিরাজমান। 10 নম্বরে শিশু ও যুব উন্নয়ন, শিশুদের রক্ষা এবং তাদের উন্নয়ন, যুব সমাজের উন্নয়ন, এ ব্যাপারে সার্ক যেসব কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশও সেসব কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে চলেছে। 11 নম্বরে জোট নিরপেক্ষতা, মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট নয়, কিংবা সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার নেতৃত্বে যে সমাজতান্ত্রিক জোট ছিল সে সমাজতান্ত্রিক জোটেও নয়, ন্যাটো জোটেও নয়, ওয়ারশো জোটেও নয়, কোনো সামরিক জোট নয়। সার্ক জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করে। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা। এদিক থেকেও সার্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। 12 নম্বরে অন্যান্য ক্ষেত্র, কৃষি, আবহাওয়া, পল্লী উন্নয়ন,
বিজ্ঞান ও প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ সার্কের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, সার্কের জন্মভূমি বাংলাদেশ, সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ, সার্কের উদ্যোক্তা বাংলাদেশ, এদিক থেকে চিন্তা করলে সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল ভাষা দিয়ে বর্ণনা করা যায় না, এটি আবেগ দিয়ে উপলব্ধি করতে হয়, এটি অনুভব করতে হয়। তো সবশেষে একটি বাড়ির কাজ দিয়েছি, দেখো তোমরা, এখানে একটি বৃত্ত আছে, বৃত্ত পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ, শীর্ষ সম্মেলন, স্ট্যান্ডিং কমিটি, টেকনিক্যাল কমিটি, সচিবালয়। মাঝখানে কি হবে? প্রশ্ন ক এবং খ বই থেকে আসে। কমনওয়েলথ কি? বৈদেশিক নীতি বলতে কি বোঝায়? গ, উদ্দীপকের শূন্যস্থানে যে সংস্থাটির নাম বসবে সেটির উদ্দেশ্য বর্ণনা করো। এবং ঘ, উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও আবেগিক বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীবৃন্দ, সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ, সার্কের জন্মভূমি বাংলাদেশ, কিন্তু বিগত কয়েক বছর ধরে সার্কের কার্যক্রম অনেকটি স্থবির। বাংলাদেশের যে আবেগ এবং ভালোবাসা সার্কের প্রতি, সে আবেগ এবং ভালোবাসা থেকে বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার মধ্য দিয়ে তার প্রত্যাশিত গতি লাভ করবে এবং এ অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসব ওআইসি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।